আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটা হবে আমাদের একটা ওয়ান শট ক্লাস, যেখানে আমরা অনেকগুলা এমসিকিউর সলভ দেখব। ওকে, এবং আমাদের চ্যাপ্টার হয়েছে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে 5 নম্বর চ্যাপ্টারটা। সো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা খেয়াল করি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটাতে কি চাইতেছে, এখানে আমরা এটা নিয়ে নেই। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, তোমার চাইতেছে প্রোগ্রামিং ভাষায় কয়টি গাণিতিক অপারেটর রয়েছে। গাণিতিক অপারেটর, ফার্স্ট আমরা বুঝি অপারেটর কি। অপারেটর বলতে এমন একটা জিনিস বোঝায় যেটা দিয়ে ধরো কোনো অপারেশন হইতেছে। যেমন ধরো আমি লিখলাম যে 23+1, এখানে আমরা 23 এর সাথে এক যোগ করতেছি, মানে একটা কাজ করতেছি, একটা অপারেশন করতেছি। যে করতেছে তাকে বলা হয়েছে আমাদের অপারেটর। যেমন এখানে প্লাস একটা অপারেটর। যেমন আমরা অ্যারিথমেটিকের যেমন অপারেটর করছি, সিতে আমাদের অনেকগুলো অপারেটর আছে, যার মধ্যে আছে এডিশন, সাবট্রাকশন মানে বিয়োগ, যেটা এডিশন হইতেছে যোগ, সাবট্রাকশন বিয়োগ, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, দেন হইতেছে আমাদের ডিভিশন। এই চারটা অ্যারিথমেটিক অপারেটর আমরা পড়ে আসি পাটিগণিতে। এছাড়াও আমাদের একটা অপারেটর আছে সিতে, এটা হচ্ছে মডিউলার অপারেটর। এটা সাইনটা আমি তোমাদের একটু বলে নিচ্ছি, পার্সেন্ট সাইন দিয়ে ইউজ করা হয়। আমি যদি লিখি, ধরো লিখলাম যে তোমার 22 মড, লিখলাম ধরো কত লিখলাম, 4 লিখলাম। ওকে, 22কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে, ভাগশেষ হবে কত, 5। কিন্তু ভাগফল কত হবে, 5। ভাগশেষ থাকবে হচ্ছে 2। এই 2টা বের হবে তুমি যেটা অ্যারিথমেটিক অপারেটর ইউজ করো। আর যদি ভাগ ইউজ করো তাহলে তুমি 5 পাবা। ওকে, সো এটা গেল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন সলভ। এটা আনসার হবে আমাদের 5টি। সেকেন্ড কোয়েশ্চেন, কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরে ভাষা সুবিধা পাওয়া যায়? এটা তুমি যদি বই পড়ো তাহলে দেখবা যে আমাদের ইভলিউশন অফ প্রোগ্রাম, আমাদের আইসিটিতে এরকম একটা কনসেপ্ট আছে যে, এই যে এদিকে দেখো তুমি, ইভলিউশন হইতেছে ল্যাঙ্গুয়েজগুলোর। ফার্স্টে আমাদের ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মধ্যম স্তর, উচ্চ স্তর, তারপর হচ্ছে আমাদের লাস্টে দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে 4GL। ওকে, বইটা যদি পড়ো, আমি এক্সপ্লেন করি তোমাদের কি হইতেছে। ফার্স্টে আমাদের যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল, তখন কিন্তু তোমার এরকম আমরা যেমন কোড লিখতেছি, সিতে যেমন আমরা কোড লিখি, এরকমভাবে কোড লেখা যাইতো না। তখন আমাদের বাইনারিতে একটা জিনিস লিখা, ওটা ইনপুট হিসেবে দেওয়া লাগতো। এটাকে বলা হয়তো মেশিন ল্যাঙ্গুয়েজ। সো এই মেশিন ল্যাঙ্গুয়েজে কোড করা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা জিনিস, যে তোমার প্রত্যেকটা লেটারের জন্য তুমি লিখতে পারতেছো না। এর জন্য তোমার লিখা রাখতেছে কত, 100, মানে তারপর 5টা জিরো দেয়, তারপর 165 আমাদের অ্যাসকি কোড। এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। এরপর একটা ল্যাঙ্গুয়েজ আছে যাকে আমরা বলি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমি একটু জুম করি। এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা তোমার একটা হিউম্যান রিডেবল একটা ল্যাঙ্গুয়েজ ছিল ইন কম্পেয়ার টু মেশিন ল্যাঙ্গুয়েজ। এর পরবর্তীতে দেখা যায় যে এইটা বোঝা অনেক ডিফিকাল্ট, কারণ তোমার একটা ভুল মানে তোমার এই কোড রান করবে না। এরপর আসে আমাদের সি ল্যাঙ্গুয়েজ বা মিড লেভেল কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেটা তুমি মানে তুলনামূলক, এটা যেমন হিউম্যান রিডেবল। আমি যদি লিখি, ধরো লিখলাম যে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড লিখতেছি। ওকে, এটা তুলনামূলক হিউম্যান রিডেবল। প্রিন্ট এফ মানে কি, তুমি চাইতেছো যে আমি একটা কোনো কিছু প্রিন্ট করাবো, এরকম গেল। তারপর আসলে আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজ, যেমন আমি A12 B5 প্রিন্ট A+B, প্রিন্ট A+B মানে কথা, আর বি যোগ করে আমরা যে ভ্যালুটা সেটা প্রিন্ট করে দেবো 17। এটা কিন্তু পুরোপুরি বুঝতেছো। সো এইভাবে আমাদের ল্যাঙ্গুয়েজের ইভলিউশন ঘটে। বাট তুমি যদি মাঝামাঝি চিন্তা করো, ফার্স্টে ছিল কি, মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপর সি ল্যাঙ্গুয়েজ, এবং পরবর্তী পাইথন বা আরো আদার্স যে ল্যাঙ্গুয়েজগুলো আসছে। সো এখন আমাদের যদি বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা, আমরা এটাকে বলবো সি। কেন? কারণ তুমি এটা দিয়ে হার্ডওয়্যারে কাজও করতে পারো, সফটওয়্যারে কাজও করতে পারো। যেমন টেস্ট এসএমজি দেখতেছো, এখানে তো তোমার %d নামে একটা সাইন আছে, এটা মিনিং কি তুমি বুঝতেছো না, ম্যাক্সিমাম জিনিস তুমি বুঝতেছো না। অন দ্য আদার হ্যান্ড, তোমার সিতে যদি দেখো, কিছু জিনিস বুঝতেছো, কিছু জিনিস বুঝতেছো না। কারণ কিছু জিনিস হার্ডওয়্যার নিয়ন্ত্রণের জন্য ডিরেক্টলি লাগে, কিছু জিনিস হিউম্যান রিডেবল। সো এর জন্য আমরা সিকে বলে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে নিচের কোনটি একসাথে সম্পূর্ণ প্রোগ্রাম অনুবাদ করে। এখন আমরা শুরুতেই বলে আসছি যে ভাই, কম্পিউটার বুঝে শুধু 0 and 1, থার্ড চ্যাপ্টার আমরা পড়ছি। এখন আমি যদি ডিরেক্টলি তোমাকে বলি যে না ভাই, 0 1 তো কম্পিউটার বুঝে, ঠিক আছে, বাট আমরা যে এত এত কোড করলাম, ল্যাঙ্গুয়েজ করলাম, এটা আমরা কম্পিউটারে বুঝাবো কিভাবে? ওইটাকে তোমার জিরোরে কনভার্টই করা লাগবে, তাই না? সো এই কাজগুলো যার মাধ্যমে করে, সেগুলাকে বলা হচ্ছে তোমার অ্যাসেম্বলার। এই যে সরি, এটাকে বলা হইতেছে তোমার, পালিয়ে আসে না কেন, যে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এই যে এগুলা ট্রান্সলেটর, এগুলা তুমি যদি বইটা পড়ো দেখবে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি, আমরা একটু আগে যেমন এই পড়ছিলাম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এক্সিস্ট করে, ওইটাকে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য যেই
জিনিসটা ইউজ করা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলার, অ্যাসেম্বলি ভাষাকে মেশিন করে অনুবাদ করার জন্য। বাট যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আপডেট হইতে থাকে তখন আমাদের ওইটা কনভার্ট করার জন্য আরও কিছু জিনিস এক্সট্রা লাগে। এগুলাকে আমরা বলিতেছে এই যে কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার। সো এখন যদি আমি ধরো তোমার আমি সি যেই একটা কোড লিখলাম, এই কোডটা যদি আমাকে কনভার্ট করতে হয় কাইন্ড অফ ধরো মেশিন ল্যাঙ্গুয়েজে, তো ওইটা কিভাবে আমরা করতে পারি ওটা আমি জাস্ট তোমাকে একটু দেখাইতেছি। ওকে, আমি তোমার টার্মিনাল ওপেন করছি এখানে, এখানে দেখো, তারপর আমি লিখলাম সিডি এইচএসসি আইসিটি ওসিডি সি। এখন আমি লিখলাম জিসিসি, মানে একটা তোমার প্রতিটার জন্য একটা কম্পাইলার আলাদা করে থাকে। আমি লিখলাম কি এই যে ফার্স্ট ডট সি। যখনই লিখছি দেখো তোমার এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে অ্যাডো.টিএক্সি। তুমি যদি লিনাক্স ইউজ করো অ্যাডো আউট নামে একটা ফাইল ক্রিয়েট হবে। এখন যখন আমি সি এর কোডটা রান করতে যাই আমি কিন্তু অ্যাডো.ইএক্সি রান করব। ওকে, এই যে হ্যালো ওয়ার্ল্ড তোমার প্রিন্ট হয়ে এসে পড়ছে। এই জিনিসটাকে আমাদের বলা হয়েছে কম্পাইলার, অর্থাৎ তোমার পুরো কোডটা এ টু জেড রিড করবে, দেন ওটাকে তোমার ওই মেশিন করে কনভার্ট করবে। অন দ্য আদার হ্যান্ড আমাদের আরেকটা টার্ম আছে ইন্টারপ্রেটার। ওইটা হইতেছে ধরো কাইন্ড অফ যে তোমার মানে লাইন বাই লাইন তুমি ধরো এখানে লিখছো প্রিন্ট এ প্লাস বি, বাট এরপর তুমি সামথিং হিজিবিজি কিছু একটা লিখছো, এটা কিন্তু এখানে তোমার কোডে ভুল আছে, বাট এইটুকু অংশ রান হবে, পড়া রান হবে না। কিন্তু সি এর ক্ষেত্রে তোমার কোডে যদি একটু ভুল থাকে কোনোটাই রান করবে না। তো এটাই হচ্ছে আমাদের কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে কিছুটা ডিফারেন্স। সো আমাদের যদি কোয়েশ্চেন বলা হয় নিচের কোনটি সম্পূর্ণ প্রোগ্রামকে অনুবাদ করে, এটার আনসার হবে আমাদের কম্পাইলার। আর যদি বলে লাইন বাই লাইন কোনটা করে ওটা হবে আমাদের ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটা করে এটা বলবে অ্যাসেম্বলার। একটা দিয়ে আমরা অনেকগুলো কাজ শিখে গেলাম। এরপর আমাদের ফোর্থ যেই কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে নন ভলেটাইল মেমোরি কোনটি। ওকে, আমাদের কম্পিউটারের মেমোরি মানে ডাটা সংরক্ষণের ভিত্তিতে মেমোরিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হইতেছে আমাদের ভলেটাইল মেমোরি, আর একটাকে বলা হইতেছে আমাদের নন ভলেটাইল মেমোরি। নন ভলেটাইল মানে হচ্ছে স্থায়ী মেমোরি। ধরো তুমি কম্পিউটার অফ করছো, স্টিল তোমার কিছু ডাটা ওটাতে সংরক্ষণ করা থাইকে যাবে। অন দ্য আদার হ্যান্ড ভলেটাইল মেমোরি কোনটা, তুমি কম্পিউটার যেই মাত্র অফ করবা সবকিছু ডিলা। ধরো তুমি একটা গেম খেলতেছো বাট সামহাউ তুমি কম্পিউটার অফ করছো মানে শাটডাউন করছো, ওই গেম কিন্তু ওই জায়গা থেকে আর ওপেন হবে না। ওকে, বাট কিছু জিনিস দেখবে তোমার মানে তুমি যে লেভেল পর্যন্ত গেছো ওই লেভেলটা রয়ে গেছে। এই জিনিসগুলা থেকে আসে আমাদের বিভিন্ন মেমোরি জিনিসপত্রটা তোমার এই 5.1-এ পাবা। আমি জাস্ট এখানে তোমাদের একটু এক্সপ্লেন করা শুরু করি যে মানে একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, তুমি চাইলে দেখতে পারো যে মেমোরি দুই প্রকার, স্থায়ী অস্থায়ী। হার্ড ডিস্ক, রোম, ডিভিডি, ইউএসবি ড্রাইভ, অস্থায়ীর মধ্যে হচ্ছে র্যাম। সো এটাই হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, ডিভিডি, সরি হার্ড ডিস্ক, রম, এটা হচ্ছে আমাদের ডিভিডি, তোমার সিডি দেখছো আগে, এটা হচ্ছে আমাদের ইউএসবি টাইপের পেন ড্রাইভ তোমরা যেটা ইউজ করছো। আমাদের হাতের এটা হচ্ছে আমাদের র্যাম। সো এই যে র্যাম, এটা তুমি যখন কম্পিউটার অফ করবা সাথে সাথে চলে যাবে। ওকে, আর সো আমরা আনসার দাগায় ফেলি নন ভলেটাইল মেমোরি কোনটি, এটা হবে রম। আর অপশনে দেখি আমাদের ভার্চুয়াল মেমোরি আছে, ক্যাশ মেমোরি আছে। এটা নিয়ে জাস্ট আমি তোমাদের একটু জাস্ট আইডিয়া দিয়ে দিই। আমাদের মেমোরির মধ্যে তোমার ধরো মেমোরি যখন তুমি প্রসেসর ইউজ করতেছো, প্রসেসরে একদম সিপিইউ, যেই সিপিইউর ভিতর প্রসেসর থাকে, প্রসেসরের সাথে একটা মেমোরি থাকে, একে বলা হয় আমাদের রেজিস্টার মেমোরি। এই যে এখানে রেজিস্টার মেমোরির পাশে আমাদের একটা মেমোরি থাকে ক্যাশ মেমোরি, মানে তুমি জাস্ট রাইট নাও তুমি একটা কাজ প্রসেসরে করছো, এটা তোমার সংরক্ষণ থাকিছে এই ক্যাশ মেমোরিতে। এরপর থাকিছে আমাদের র্যাম, এটা একটু দূরে থাকে, এবং তুমি ধরো এই মুহূর্তে 8-10টা অ্যাপ চালাইতেছো, সো তুমি যেই অ্যাপটা নিয়ে কাজ করতেছো ইনস্ট্যান্ট ওটা থাকবে তোমার ধরো প্রসেসরের ভিতরে সিপি রেজিস্টার মেমোরি আর ক্যাশ মেমোরি, আর যেই তুমি 8-10টা অ্যাপ ওপেন করছো সবগুলো থাকবে তোমার র্যামের ভিতরে। ওকে, সো এইগুলো আমাদের 4টা কোয়েশ্চেন্স। আমাদের 5 নাম্বার কোয়েশ্চেনে আমরা আসি যে স্ট্রিং টাইপ ক্যারেক্টার প্রদর্শনের জন্য কোনটি ব্যবহৃত হয়। এখন ভাই কোয়েশ্চেন হইতেছে আমাদের স্ট্রিং কি। এই যে ধরো আমি যে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড এইটুকের ভিতরে, মানে কোনো কিছু লিখলাম, টেক্সট লিখলাম, এই টেক্সটটাকে বলা হয়েছে স্ট্রিং। এবং এই স্ট্রিংটা যদি আমি প্রিন্ট করতে যাই, ধরো সিতে তোমার স্ট্রিং বলতে কোনো ডাটা টাইপ নাই, সো এটা আমাদের ক্যারেক্টার একটা অ্যারে, আশা করি অ্যারে পড়ছো, মানে সেম কোয়ালিটি অ্যারে টাইপ। ধরো আমি 10টা নিলাম, এখানে আমি লিখলাম হচ্ছে হ্যালো। ওকে, অ্যান্ড ডান। এবার আমি চাইতেছি যে ভিতরে যা আছে প্রিন্ট করাবো। সো আমি যদি লিখি পার্সেন্ট এস, এস দিয়ে কি বোঝায় স্ট্রিং, এস দিয়ে স্ট্রিং বোঝায়। আমি লিখলাম এক্স। এখন আমি যদি কোডটা রান করি তাহলে দেখবা যে তোমার এটা প্রিন্ট হয়ে আসতেছে জিসিসি ফার্স্ট এন্ড তোমার অ্যাডো.টিএক্সি। এই যে দেখছো তোমার হ্যালো প্রিন্ট হইতেছে নিচে, আশা করি তুমি দেখতে পারতেছো যে হ্যালো প্রিন্ট হইলো।
এই যে হ্যালো, এটা হচ্ছে স্ট্রিং, মানে অনেকগুলো ক্যারেক্টার একসাথে মিলে যেটা হয় এটা হচ্ছে স্ট্রিং। এরপর আসে আমাদের, তো আমাদের আনসার হইতেছে এটা পার্সেন্টেজ, বাট আমি পার্সেন্টিটা বলি, পার্সেন্ট ডি দিয়ে তোমার প্রিন্ট করা হইতেছে আমাদের ইন্টিজার ভ্যালিউ এবং এটা ডেসিমালে। এছাড়া তুমি যদি 0x0 এগুলো ইউজ করো তখন তোমার অক্টাল হেক্সাডেসিমাল এগুলো করা যায়, বাট সিলেবাসে নাই। পার্সেন্ট সি, এটা দিয়ে ক্যারেক্টার প্রিন্ট করা হয়। ওকে, সো এই দুটো একটু দেখে নিবা, এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন আমরা যাই, বিট, বাইট, মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কোনটি? বিট কি? আমরা যখন থার্ড চ্যাপ্টারে পড়ছিলাম আমরা বাইনারি নিয়ে কাজ করছিলাম, যে 8টা বিট মিলে একটা বাইট হইতেছে। বিট বাইট এগুলো তুমি থার্ড চ্যাপ্টারে পড়ে থাকো, খুব ভালো একটা আইডিয়া থাকবে। আর মেমোরি অ্যাড্রেস কি? এখন ধরো আমি যখন লিখতেছি, ধরো কম্পিউটারে লিখলাম, যে ধরো আমি লিখলাম, তো কিছু নাই, ক্যারেক্টার, আমি ধরো লিখলাম যে ক্যারেক্টার এক্স ইজ ইকুয়ালস টু 8 লিখলাম আমি। এখন আমার যখন আমি এটা লিখতেছি কি হবে জানো, মেমোরিতে আমার এক্স নামে একটা জায়গা তৈরি হবে। এই যে আমি যখন লিখতেছি মেমোরিতে আমার এক্স নামে একটা জায়গা তৈরি হবে মেমোরির মধ্যে, মানে একটা বক্স তৈরি হবে যার নাম হচ্ছে এক্স, বক্সের উপরে লেখা থাকবে এক্স, এবং ওইটার ভিতরে আমি কি সংগ্রহ করতেছি, এইচ নামে একটা ডাটা সংগ্রহ করতেছি, এবং এই ক্যারেক্টার দিয়ে বুঝে দিয়েছি আমার ভিতরে ক্যারেক্টার আছে। ওকে, সো এই যে লিখলাম, এই যেই মানে মেমোরির যেই জায়গাতে এটা আছে ওই লোকেশনটা, মানে স্পেসিফিক্যালি লোকেশনটাকে বলা যেতেছে আমাদের মেমোরি অ্যাড্রেস। যেমন আমি সুন্দর একটা উদাহরণ দিই, ধরো আমরা বলি বাংলাদেশের রাজধানী কি, ঢাকা, বা তুমি পাশে পাশে দেখো গাজীপুর বা নারায়ণগঞ্জ আসে, কিন্তু আমরা ঢাকা যে নাম দেয় এটা কি অ্যাকচুয়ালি কি ওইটা, মানে আমাদের যেই লোকেশনটা আছে ওইটা কিন্তু, তুমি যদি ভূগোল পড়ো দেখবা যে আমাদের লোকেশন বলে এত দ্রাঘিমারাতে এত অক্ষরেখা। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি এত দ্রাঘিমারাতে এত অক্ষরেখা আমার বাসা আছে, তুমি এসে পড়ো, এটা মনে রাখা অনেক ডিফিকাল্ট, যার ফলে আমরা নাম দিই ঢাকা। সো এই যে দ্রাঘিমারেখা অক্ষরেখা ওইটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল অ্যাড্রেস, এবং প্রতিটা মেমোরিতে যে এক্স আছে, এক্স নামে একটা ডাব্বা তৈরি হয়েছে তোমার মেমোরিতে, ওইটা সংরক্ষণ করা হয়েছে। এই যে এই যে এক্স যেখানে মানে বক্সটা যেখানে তৈরি হয়েছে ওইটার একটা অ্যাড্রেস আছে, একে বলা হয়েছে তোমার হেক্সাডেসিমাল, মানে হেক্সাডেসিমাল রেখা একটা অ্যাড্রেস। কাইন্ড অফ ধরো এই যে একটা এরকম হইতে পারে যে লিখলাম এফ এফ, আমি জাস্ট র্যান্ডমলি লিখতেছি 1 2 এরকম একটা লিখলাম, যে একটা অ্যাড্রেস আছে, প্রতিটা জিনিসেরই থাকে। সো এটা যদি না বুঝো, বাট খুব বেশি প্রবলেম না, বিট আর বাইট বুঝলে মোটামুটি হয়ে যাবে। সো এখন দেখো তুমি যত নিচের লেভেলের ল্যাঙ্গুয়েজে যাবা, মেশিন ল্যাঙ্গুয়েজ, ওইটাতে কিন্তু তোমার একদম হার্ডওয়্যার লেভেলে কাজ করা পসিবল। যত উপরে যাবা তত তুমি সফটওয়্যার দিকে ডেভেলপ করবা, মানে হার্ডওয়্যারে তুমি তত কম নলেজ রাখবা। তার মানে বিট বাইট নিয়ে তুমি মেশিন ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবা। এরপর আছে মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের ভাষা কি, আমরা একটু সি দেখছি, এটা হার্ডওয়্যারে কিছু কোয়ালিটি আছে, সফটওয়্যারে কিছু কোয়ালিটি আছে, মানে দুইটা কোয়ালিটি একসাথে এরা ইনহেরিট করতে পারে। সো ওইটা তো তুমি মধ্যম স্তরের ভাষা তো এনে কাজ করতে পারবা। যেমন আমি একটা ছোট উদাহরণ দিয়ে দেখাই, ধরো সিতে আমি যদি লিখি ইন্টিজার এক্স ইজ ইকুয়ালস টু 10, মানে আমার মেমোরিতে 2 বাইট জায়গায় খরচ হবে, বাট আমি এর আগে যদি লিখি শর্ট ইন্টিজার এক্স ইজ ইকুয়ালস টু 10, তখনই তো আমার 2 বাইটের জায়গায় 1 বাইট জায়গায় খরচ হবে। ইভেন বিট নিয়েও কাজ করা যায়, বাট আমাদের সিলেবাসে নাই, সো আমি এই পোর্শনটা স্কিপ করতেছি। বিট নিয়েও কাজ করতে পারবা, ইউনিয়ন মানে একটা কনসেপ্ট আছে। সো এই দুইটা নিয়ে কাজ করা যায়, বাট অন দ্য আদার হ্যান্ড উচ্চতর ভাষাতে কি করা যায়? না, করা যায় না। যেমন আমি তোমার একটা উদাহরণ দিই, পাইথন আমি কি লিখছি এজ ইকুয়ালস টু 12, এখন এটা কি আমাদের শর্ট ইন্টিজার নাকি ইন্টিজার, না লং ইন্টিজার নাকি লং লং ইন্টিজার, এটা কিন্তু কোনো এক্সপ্লেনেশন আমরা পাই নাই। ওকে, তার মানে যত উপরের লেভেলের ল্যাঙ্গুয়েজে যাবা তুমি তত মেশিন লেভেলে তোমার তত ডিফিকাল্ট হয়ে যায় কাজ করা, বাট তোমার সুবিধা কি যে তুমি কোডটা ইজিলি বুঝতে পারতেছো। তো এটা আনসার হবে উচ্চতর ভাষা, হবে না, আমি এটা কেটে দিলাম, আনসার হবে ক। এবার এসে আমরা 7 নম্বর কোয়েশ্চেন, প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে, মানে প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা যদি ব্যবহার করা হয় তাহলে কি হবে? সো প্রোগ্রাম, আমি মেশিন ভাষায় বলতেছি, প্রোগ্রাম কিন্তু তোমার লিখে অনেক পরিবর্তন করা অনেক কষ্টসাধ্য, কারণ তুমি দেখছো যে তোমার মেশিন ভাষায় কতগুলা লাইন লিখে লাগছে। দক্ষ প্রোগ্রামের প্রয়োজন হবে। এই যে তোমার পাইথনে 2 লাইন কোড লিখতে তোমার যতটুকু নলেজ লাগবে, তুমি একটা এই যে এরকম একটা কোড লিখতে পারো, সেম কাজই করে, ওটা কিন্তু তোমার অনেক ভালো ব্যাক পাওয়া লাগবে। সো এটাও কিন্তু ট্রু, দক্ষ প্রোগ্রামার প্রয়োজন হয়, প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয়। এখন দেখো পাইথনে তুমি যে কোডটা লাগছো বা সিতে যে কোডটা লাগছো, এটা তোমার কম্পাইল করে মেশিন ল্যাঙ্গুয়েজ কনভার্ট করা লাগছে, তারপর রান হইতেছে, বাট মেশিন ল্যাঙ্গুয়েজে লিখে একটা কোড ডিরেক্ট রান হইতেছে। সো এটাও কিন্তু ট্রু, আনসার হবে ডি।
প্রোগ্রাম ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? এটা হবে মেশিন ভাষা। মেশিন ভাষা থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি থেকে মিড লেভেল থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল থেকে হচ্ছে 4GL। এই যে বই আছে, বইয়ের মধ্যে তুমি জিনিসগুলা খুব ভালো মতো পাবা। 4th লেভেল লাস্ট পর্যন্ত গেছে। ওকে, এবার আসি আমাদের নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? চতুর্থ প্রজন্মের ভাষা কোনটা? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো এই কোয়েশ্চেনটা আমার ধারণা প্রিভিয়াস বুক থেকে ইনহেরিট করা। এখন আমি যদি তোমার চতুর্থ প্রজন্মের কয়েকটা ভাষা আছে যেটা 4GL, এগুলো আমি তোমার কয়েকটা দেখাই যে প্রোগ্রামিং ভাষায় আরো সহজ করার জন্য তৈরি হয়। এর মধ্যে তোমার চতুর্থ প্রজন্মের ভাষা আছে যাকে বলা হয় এসকিউএল। এসকিউএল তোমার ধরো একটা ডাটাবেজের মতো। আমার কাছে ডাটাবেজ আছে, মেবি এই যে ধরো আচ্ছা, ডাটাবেজের কোড ছিল, আমি তোমাকে দেখাইতে পারতাম এখানে থাকলে। এই যে এসকিউএল, এটা আমি ওপেন করলাম, এই যে এখানে একটা ডাটাবেস আমরা ক্রিয়েট করতেছি। এটা যখন তুমি লিখবা তখন তোমার এই জায়গায় একটা ডাটাবেস ক্রিয়েট হবে, যেটা তোমার মেনটেন করা আসলে ডিফিকাল্ট। এটাকে বলে এসকিউএল ল্যাঙ্গুয়েজ 6 চ্যাপ্টার, যেটা আমাদের সিলেবাসে নাই। যে আমি লিখলাম, টেবল ক্রিয়েট করলাম, টেবলের ভিতরে সব লিখছি। ওকে, সো এটাকে বলা হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং আমাদের উদাহরণের মধ্যে তোমার যে কয়টা আছে এসকিউএল আছে আপাতত, তুমি এটা পড়ে নিতে পারো। এটা আনসার দিতেছে ইন্টেলেক্ট, বাট এটা তোমার এক্সামে আসবে না যেহেতু তোমার সিলেবাসে নাই। বাট তুমি কিভাবে আনসার করতে পারো? বেসিক, প্যাসকেল, এগুলা রং আনসার, মানে মেথড অফ এলিমিনেশন, এগুলা তুমি দেখবা তোমার মিড লেভেল বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, প্রিভিয়াস লেভেলের ল্যাঙ্গুয়েজ এগুলা। সো সেইটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রাম ব্যবহৃত হয়? এখন আমরা আসি মেশিন লার্নিং জিনিসটা আমি একটু জাস্ট তোমার আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আমাদের একটা কোর্স আছে মেশিন লার্নিং এর উপর। মেশিন লার্নিং বলতে বোঝায় তুমি মেশিনকে বুঝাবা। ধরো তুমি যখন ফোন ইউজ করছো, ফোনের মধ্যে তুমি অনেক সময় দেখো না যে তোমার এই যে তুমি ধরো এই যে এরকম তুমি, এটা হচ্ছে তোমার চোখ, এটা হচ্ছে নাক, এটা। এখন তোমাকে রিকগনাইজ করে দিচ্ছে সে, কম্পিউটার বা তোমার রিকগনাইজ করছে, তোমার একটা চশমা বসাই দিতেছে কিংবা তোমার অন্য কিছু করতেছে। এটা করতেছে কিভাবে? কারণ হিউজ পরিমাণ আমরা ডাটা এর ইনপুট দিছি, যার ফলে করতে পারছে। এটা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। ওইটার উপর বেস করে ধর চ্যাটজিপিটি সহ যা আছে এগুলো কাজ করে। সো এইটা নিয়ে যখন তুমি কাজ করতে যাও, সি নিয়ে তুমি কাজ করবা। সি হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ, এবং এটা তোমার হার্ডওয়্যার লেভেলে কাজ করে, সফটওয়্যার লেভেলে কাজ করে। বাট আমাদের জন্য কোনটা বেটার হবে? যেটা তোমার সফটওয়্যার লেভেলে মাছ বেটার কাজ করে, এটা না। সো আমরা সিটা ক্যান্সেল করতেছি। এরপর সে পাইথন। ইয়েস, পাইথন অনেক ডেভেলপড ল্যাঙ্গুয়েজ, তুমি এখানে দেখতে পারতেছো কোড করা অনেক ইজি। সো পাইথন কারেক্ট আনসার মেশিন লার্নিং ক্ষেত্রে। তুমি না বুঝো মোস্ট করে ফেলো। জাভাও একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, বাট ওটা আমরা মূলত ইউজ করি ধরো অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট বা এরকম কোনো ক্ষেত্রে। আর তারপর অ্যালগল, তারপর এই যে নিচে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড বলতে বলতে নাম এসে পড়ছে অবজেক্ট ওরিয়েন্টেড। আচ্ছা, ওওপি এর ফুল মিনিং হইতেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমি তোমাকে এখানে লিখে দেই, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা দিয়ে কি বুঝাইতেছে? এটা দিয়ে বুঝাইতেছে তোমার সিতে তুমি যখন পড়ছো, সিতে তুমি তো জাস্ট একটা র্যান্ডম কিছু ডাটা নিয়ে কাজ করতে পারো একসাথে। কিন্তু ধরো আমি তোমাকে বললাম যে আমার তুমি একটা স্টুডেন্ট, তুমি বাংলা এত পাইছো, ইংলিশে এত পাইছো, এরকম আমার 30 জন স্টুডেন্ট আছে। এই সবগুলো নিয়ে তুমি একটা কাজ করে দেখো। তুমি একটা স্টুডেন্ট বানাবা, স্টুডেন্টের ফাইলটা ক্রিয়েট করবা, বানাবা। ওইটা সিতে করা কিন্তু ভাই ডিফিকাল্ট। সো এখান থেকে আমাদের কনসেপ্ট আসে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। বাট এটা তোমার খুব বেশি আমাদের সিলেবাসে নাই, সো আমি বেশি খুব এক্সপ্লেন করতেছি না। এর মধ্যে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড মধ্যে তোমার ক্লাস থাকে আর তোমার অবজেক্ট থাকে। মানে ধরো তোমার তুমি একটা পার্সন, তোমার নাম আছে, তোমার অ্যাড্রেস আছে, তোমার তারপর এই নাম্বার আছে, এগুলা সবগুলো একসাথে, এটা তোমার কাছে অবজেক্ট। এখানে তোমার যেটা জানা লাগবে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো, সি প্লাস প্লাস, জাভা অ্যান্ড পাইথন। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, বাট তুমি যে জাস্ট এই তিনটা জানো, আই থিঙ্ক এইচএসসির জন্য তোমার মোর দেন এনাফ। সি প্লাস প্লাস, পাইথন। সি হচ্ছে আমাদের স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। সি, এটা অবজেক্ট ওরিয়েন্টেড না, এটা রং অ্যান্সার। ওপিএস 5 কোন প্রজন্মের ভাষা? এটা কিন্তু আবার তোমার সেম কোশ্চেনটা ঘুরে ফিরে আসতেছে। মেশিন, অ্যাসেম্বলিং, মিডল, হাই, দেন ইসে তোমাদের 4GL যেটা, সেটা আমাদের পঞ্চম প্রজন্মের ওই ওপিএস 5 আমাদের পঞ্চম প্রজন্মের ভাষা।
এরপর আসে আমাদের হাই লেভেল প্রোগ্রাম থেকে অবজেক্ট প্রোগ্রাম চিহ্নিত করে কোনটি? এটার আনসার হবে আমাদের কম্পাইলার। এটা আনসার কিন্তু তোমার ইন্টারপ্রেটার হইতে পারে যদি তোমার ল্যাঙ্গুয়েজের বেসিসে থাকে, বাট আমাদের সিলেবাসে যেহেতু তোমার শুধু সি ল্যাঙ্গুয়েজটা আছে, আমরা সি এর জন্য যে আমরা কম্পাইলার ইউজ করি শুধু আমরা এটাই কাউন্ট করতেছি। এটা তোমার কিন্তু কোয়েশ্চেন স্পেসিফিক করে নাই হাই লেভেল প্রোগ্রাম বলতে আর কি বুঝছে, পাইথন বুঝলে অবশ্যই এটা ইন্টারপ্রেটার হবে। সো দুইটাই আমার কাছে কারেক্ট আনসার, মানে আমি যখন কম্পাইলারটা দেখাই দিছি। উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি? কম্পাইলার। এটা আমরা আগে সলভ করছি। প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? মানে তুমি ধরো আমরা কি কি পড়ছিলাম যে আমাদের এখানে যে এখন ছিল, আমরা কি কি জিনিসপাতি পড়ছিলাম যে প্রোগ্রাম গঠন, প্রোগ্রাম তৈরি করা ধ্বংসময়, অ্যালগোরিদম ফ্লোচার্ট বানানো, তারপরে অ্যালগোরিদম ফ্লোচার্ট যেটা হইতেছে ওইটা দেখে আমাদের কোড করা লাগবে। ওকে, সো আমি ফার্স্টে প্রোগ্রাম ডিজাইন করলাম, প্রোগ্রাম ডিজাইন কাজ শেষ, এবার আমাদের কোডিং করা লাগবে। ডান। প্রোগ্রাম ভুল সংশোধনের প্রক্রিয়াকে কি বলে? ইনকোডিং ডিকোডিং এটা হবে না, তুমি থার্ড চ্যাপ্টারে পড়ে আসছো। আর কারেক্টিং এটা তুমি যদি না পারো মনে হবে এটা কারেক্ট আনসার, বাট এটাকে আমাদের বলে ডিবাগিং। আনসারটা হবে ডিবাগিং। তুমি যখন কোডিং এ কিছু ভুল থাকে, সিনট্যাক্স এরর কথা বলতেছি না, তুমি ধরো তুমি এখানে স্মল মল লেখা ক্যাপিটাল লিখে দিছো, এটার কথা আমি বলতেছি না। আমি বলতেছি ধরো তুমি কোডে কিছু একটা ভুল করছো, আমি লিখলাম এই এক্স লিখে দিলাম, পরে লিখলাম যে প্রিন্ট এফ এক্স। এখন ভাই এক্স এর ভিতরে তো আমি কোনো ভ্যালু ইনপুটই নেই, সো আমি আউটপুটটা পাবো কিভাবে? এই জিনিসটাকে বলা হইতেছে আমাদের কোডিং এর ভাষায় বাগ, এবং এই বাগটা রিমুভ করার প্রক্রিয়াকে বলা হয় ডিবাগিং। দেন 17 নম্বর কোয়েশ্চেন, যে প্রোগ্রামটি প্রতিটি লাইনের একের পর এক ত্রুটি নির্দেশ করে তাকে কি বলে? মানে ত্রুটি প্রদর্শন করে তাকে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্য আমরা কি বলছিলাম? ইন্টারপ্রেটার এটা লাইন বাই লাইন কনভার্ট করে। অন দ্য আদার কম্পাইলার পুরোটা কোড একসাথে তোমার কনভার্ট করার পর ওইটা তারপর এক্সিকিউট করে। ওকে, কোবল একটা ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলার হইতেছে তোমার অ্যাসেম্বলি থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, অ্যাসেম্বলার হবে না। আর কোবল নিজে একটা ল্যাঙ্গুয়েজ, সিওবিওএল, এটা হবে না। সো ইন্টারপ্রেটার কারেক্ট আনসার। প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণ কোন প্রতীক ব্যবহৃত হয়? আমাদের ফ্লোচার্ট আমরা পড়ছি যে অ্যালগোরিদম, মানে এটা প্রবলেম সলভ করার প্রসেসটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি এটাকে বলা হয়েছে আমাদের ফ্লোচার্ট। ওকে, সেই ফ্লোচার্টে আমাদের আসলে কি ইউজ হইতেছে, মানে কোনটা কোন কাজ ইউজ হয়? আমি তোমাকে ফ্লোচার্ট দেখাই। এই যে ফ্লোচার্ট, এটা হচ্ছে আমাদের শুরু, মানে এরকম গুল থাকলে এটা হচ্ছে আমাদের শুরু বুঝাবে। এই যে এটা হচ্ছে আমাদের শুরু। তারপর ইনপুট যদি নিতে হয়, তারপর যদি আমাদের ইনপুট নিতে হয় যেরকম আমাদের একটা সামান্তরিক আকার লাগবে, এটা হচ্ছে আমাদের ইনপুট। মাঝেরটা হচ্ছে আমাদের প্রসেস, আয়তক্ষেত্র। কন্ডিশন হইতেছে আমাদের কাইন্ড অফ একটা রম্বসের মতো, তোমার তুমি দেখলেই বুঝতেছো রম্বসের মতো একটা কন্ডিশন। আর কানেক্টর, এটা হচ্ছে আমাদের একটা কানেক্টর, যে তুমি শর্ত যখন ইউজ করো তখন আমরা কানেক্টর ইউজ করি। আর এগুলো হচ্ছে আমাদের জাস্ট অ্যারে। সো আমাদের কোয়েশ্চেনটা কি জিজ্ঞাসা করছে? কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে যে প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয়? এটা আনসার হবে কোনটা? প্রক্রিয়াকরণে কোনটা হবে? এটা কোনটা? এটা শুরু, এটা হচ্ছে আমাদের কন্ডিশন, আর এরপরে আমাদের যেটা আছে এটা হচ্ছে আমাদের ইনপুট বা আউটপুট, যেটা এটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট। ওকে, এরপর আমাদের আচ্ছা 19 নাম্বার কোয়েশ্চেন দিছে ফ্লোচার্ট কত প্রকার। এই কোয়েশ্চেনটা আমার খুব বেশি আইডিয়া নাই, এটা আমি তোমাদের জানাই দেখে পরে বলতেছি। 20 নাম্বার কোয়েশ্চেন, প্রতীকটি কোন কাজে ব্যবহৃত হয়? এটা একটু আগে আমরা পড়ে আসছি, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত গ্রহণে ইউজ করা হয়। আর প্রক্রিয়াকরণের সাইন, ডেটা ইনপুট, ডেটা আউটপুট, ডেটা ইনপুট আউটপুটের সাইন হিসেবে যেটা। তারপর প্রক্রিয়াকরণের সাইন, ওটা তুমি পড়ছো একটু আগে। তারপর হচ্ছে ও চিহ্ন দ্বারা সি ভাষায় প্রোগ্রামিং কি বোঝানো হয়? সো নেক্সট কোয়েশ্চেন, এটা আমার খুব বেশি আইডিয়া নেই যে ও চিহ্ন দ্বারা সি ভাষায় কি বোঝানো হয়। তারপর 22 নম্বর কোয়েশ্চেন, প্রোগ্রাম ফ্লোচার্ট তুলনা প্রতীক কোনটি? কন্ডিশন, মানে তোমার ট্রু বা ফলস, এটা কিন্তু তুলনা। প্রোগ্রাম এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? প্রবাহের দিক তো হবে না, শুরুও হবে না, প্রবাহের দিকও হবে না, এটা সংযোগও না। সো এটা টিকা হইতে পারে, বাট এটা আমাদের সিলেবাসে নাই, খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই।
প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি? মানে তুমি একটা প্রবলেম সলভ করতে যাও, তোমাকে আগে প্রবলেমের সলভটা, তুমি যদি একটা প্রবলেম সলভ করতে যাও তোমার সলভগুলো স্টেপ বাই স্টেপ লেখা লাগবে, ওটাকে আমরা বলি প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন করার পর আমরা প্রোগ্রামে কোডিং করি। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? আমি যে বলছিলাম সি প্লাস প্লাস, পাইথন, জাভা, তিনটা মনে রাখবা হয়ে যাবে। এর মধ্যে বলে দিই সি হচ্ছে আমাদের মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, আর এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ভাষাই না, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, 4th চ্যাপ্টার আছে, করে নেবে। আর বেসিক নিয়ে তোমার বেসিক বলতে একটা ল্যাঙ্গুয়েজ, এটা এরকম আরো 15-20টার মতো ল্যাঙ্গুয়েজ আছে, এটা জাস্ট বৈশিষ্ট্যগুলো তোমার বইয়ের মধ্যে আছে, করে নিতে পারো। ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেলের বৈশিষ্ট্য? এটা তোমার সিলেবাসের বাইরে থেকে, তো আমি তোমাকে বলে দিই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং, ওইটার 4টা ক্যারেক্টারিস্টিক্স আছে, আমি তোমাকে এখানে লিখে দিতেছি। ইনহেরিটেন্স, পলিমরফিজম, তারপরে হচ্ছে তোমার অ্যাবস্ট্রাকশন, তারপর লাস্ট হইতেছে আমাদের ইনক্যাপসুলেশন। 4টা হইতেছে আমাদের ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা বৈশিষ্ট্য। সো আমাদের কোয়েশ্চেন হইতেছে যে ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং বৈশিষ্ট্য? ইনহেরিটেন্স মানে কি? ধরো তুমি একটা ক্লাস নিয়ে তোমার আইডিয়া নাই, বললে বুঝবে না। তুমি ক্লাস বানাইছো, ধরো যে ক্লাস বানাইছো তুমি একটা অ্যানিমেল। এখন তুমি যতই ধরো অ্যানিমেলের ভিতরে তুমি যতই তোমার কি কি ছিল, পরিফেরা, নিরারিয়া, প্লাটিহেল, মিথাস, যা কিছু বৈশিষ্ট্য লাগবা, ওই সবগুলা বৈশিষ্ট্য কিন্তু অ্যানিমেলাতে যা বৈশিষ্ট্য ছিল সবগুলা কিন্তু এটা ইনহেরিট করবে, কারণ ওইটা হচ্ছে আমাদের একটা সাব ক্লাস, পরিফেরা, নিরারিয়া, যা যা তুমি লিখছো, বা তুমি নেমাটোডা যাই বলো। সো এই যে কনসেপ্টটা, এটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করা হয়। স্ট্রাকচার প্রোগ্রামিং, এটা আমাদের সি, যেটা সি ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং। দেন উৎস প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রাম চিহ্নিত করে কোনটি? কম্পাইলার। সেম কোয়েশ্চেন আবার রিপিট হইতেছে। এবার আমরা আসি 28 নম্বর কোয়েশ্চেনে, সি ভাষার লাইব্রেরি ফাংশন কোনটি? সি ভাষার লাইব্রেরি ফাংশন কোনটি? ওকে, এটা তুমি বুঝতেছো সাম হবে না, এটা তুমি বুঝতেছো এভারেজও হবে না, বাট এখানে আমাদের আনসার দিছে প্রিন্ট, বাট এটা আনসার প্রিন্ট এফ হওয়ার কথা, আমি যতটুকু পড়ছিলাম প্রিন্ট এফ হওয়ার কথা, কারণ প্রিন্ট হইতেছে আমাদের এই পাইথনের একটা ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, সো আমাদের লাইব্রেরি ফাংশন মানে কি? এমন একটা জিনিস যেটা তোমার কোনো এক্সিকিউট করে অ্যান্ড একটা ভ্যালু রিটার্ন করে। প্রিন্ট এফ কি করে? আমাদের তুমি এর ভিতর যা কিছু ইনপুট লিখবা ওইটা তোমার টার্মিনালে শো করবে। সো আমাদের প্রিন্ট এফ হইতেছে আমাদের কারেক্ট আনসার। তারপর আছে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, কোন ধরনের ডাটা টাইপ? বিল্ট ইন ডাটা টাইপ। বিল্ট ইন ডাটা টাইপ কি? আমরা যখন সি এর যে কোড লিখছি, আমরা এখানে দেখো লিখছিলাম ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। যখন আমরা এইটুকু লিখছি, মানে ইনক্লুড মানে কি? একটা জিনিস ইনক্লুড করো, কি ইনক্লুড করো? stdio.h, h মানে হচ্ছে একটা হেডার ফাইল, .h দিয়ে বোঝায়। stdio দিয়ে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এটার ভিতরে ধরো তোমার বিভিন্ন ধরনের ফাংশন আছে, যেমন স্ক্যানএফ, প্রিন্টএফ, এগুলা আমরা ইনক্লুড করা ছিল। এর মধ্যে ডাটা টাইপ আছে, যে তোমার সিতে 4 ধরনের ডাটা টাইপ পাওয়া যায়, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল। যেমন আমি লিখছি ইন্টিজার এক্স, মানে ইন্টিজার মানে কি? সে তোমার মেমোরিতে 2 বাইট জায়গা তোমার জন্য খালি করবে। আমি যে ফ্লোট লিখতাম 4 বাইট করতো, ডাবল লিখলে 8 বাইট করতো, ক্যারেক্টার লিখলে 1 বাইট করতো। সো এই জিনিসগুলো বলা হয়েছে আমাদের বিল্ট ইন ডাটা টাইপ। ওকে, দেন আমাদের যে কোয়েশ্চেনটা আছে যে বিল্ট ইন ডাটা টাইপ, ওকে দেখাইলাম। আচ্ছা, আরেকটা জিনিস বুঝাই দেখেন, ইউজার ডিফাইন ডাটা টাইপ, মানে তুমি নিজের মতো চাইলে ডাটা টাইপ ডিফাইন করতে পারো। ধরো আমাদের সিতে তোমার সিলেবাসে নাই, স্ট্রাক্ট নামে একটা কনসেপ্ট আছে, ওইটা যদি তুমি ধরো ইউজ করো, ওইটা দিয়ে তুমি চাইলে ধরো লিখলা যে ইন্টিজার এক্স, তারপর ক্যারেক্টার ওয়াই, মানে এরকম ভাবে তুমি যখন লিখবা তখন তুমি একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করলা, যার মধ্যে তোমার একটা ইন্টিজার থাকবে, একটা ক্যারেক্টার থাকবে। এটাকে বলা হয়েছে আমাদের ইউজার ডিফাইন ডাটা টাইপ, মানে আমি ডিফাইন করছি। ওকে, এটুকু বুঝাই দিলাম। তারপর ক্যারেক্টার হচ্ছে একটা বিল্ট ইন ডাটা টাইপের মধ্যেই পড়ে। সি ভাষার সি ভাষায় ইন্টিজার ডাটা টাইপ কত বিটের? এটা তুমি যে অপারেটিং সিস্টেম ইউজ করতেছো ওইটার উপর ফুলি ডিপেন্ডেন্ট, বাট ইন জেনারেলি আমরা ইন্টিজারের জন্য 2 বিট পাই। আমি জাস্ট লিখে দেই, এই যে ডাবল, আমরা যখন লিখি ডাবল, আমরা পাইতেছে আমাদের 8 বাইট। আমরা যখন লিখিছে ধরো ফ্লোট, মানে ভগ্নাংশ, যেটা 4 বাইট। যখন লিখি ইন্ট তখন পাইছে 2 বাইট, আর যখন লিখি ক্যারেক্টার তখন পাইছে 1 বাইট। ওকে,
এগুলো হচ্ছে আমরা সাধারণত পেয়ে থাকি। সি ভাষায় ইন্টিজার ডাটা টাইপ কত বিটের, বাইট যদি 2 হয় তুমি 8 দিয়ে গুণ করো, বিট 16টা পাবা। এরপর সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ কত বিটের, 32। মানে আগের যে কোশ্চেনটা সলভ করছে, একটা কোশ্চেন সলভ করলে আরেকটা তুমি ইজিলি সলভ করতে পারতেছো, 32। ফ্লোট টাইপ চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন, 4। এই যে দেখো তুমি, সি ভাষায় কমেন্ট লেখা হয় প্রোগ্রামের কোন অংশে? এই যে ধরো আমি একটা কোড, এখানে কোডের পাশে আমি যদি কোনো কিছু লিখি, আমি দুইটা এরকম তাক দিয়ে কিছু একটা লিখলাম, ধরো আমি লিখলাম হ্যালো, এই জিনিসটা কিন্তু তোমার কম্পাইলার রিড করবে না। এই জিনিসটাকে বলা হয়েছে আমাদের এই জিনিসটাকে আমাদের বলা হইতেছে কমেন্ট, যে তুমি লিখবা যাতে যে কোডটা পড়বে সে যেন বুঝতে পারে, এর জন্য আমরা কমেন্ট ইউজ করি। এটা অনেকভাবে লিখা যায়, ধরো আমি এখানে লিখা, তারপর স্টার দিলাম, এরপর এর ভিতরে আমি যা কিছু লিখবো ওইটা কম্পাইলার রিড করবে না। হ্যালো ওয়ার্ল্ড আমি লিখলাম, এটা কম্পাইলার জীবনও রিড করবে না। এই জিনিসটাকে বলা হয়েছে আমাদের কমেন্ট, এবং কমেন্ট বলা হয়েছে ডকুমেন্টেশনের মধ্যে পড়ে। ডকুমেন্টেশন মানে তুমি যখন কোড লিখতেছো ওই জায়গায় পড়তেছে, লিঙ্কের মধ্যে তুমি পড়বা না, সাব প্রোগ্রাম করার ডেফিনেশন পাবা না। এরপর সে ফ্লোটিং ডেটা ফরম্যাটে স্পেসিফায়ার কোনটি? ফ্লোট মানে এফ, পার্সেন্ট এফ, এটা অবশ্যই আনসার। পার্সেন্ট একটু আগে আমরা বলছিলাম এটা ডেসিমাল হবে, ইন্টিজার ভ্যালিউ। পার্সেন্ট সি হবে ইসে আমাদের ক্যারেক্টার, তারপর পার্সেন্ট ড্যাশ এটা হচ্ছে আমাদের স্ট্রিং। সো এই চারটা আমাদের গেল। দেন ডেটা টাইপ ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? এই যে পার্সেন্ট ডি, একটু আগে যে কোয়েশ্চেন সলভ করছে এটা দিয়ে কিন্তু পরেরটা সলভ করা যায়। পার্সেন্ট ডি ইন্টিজার, ইন্টিজারের মধ্যে ডেসিমাল ভ্যালু। পরবর্তী লাইনে যাওয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়? পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে, ধরো আমি যদি এখানে লিখি যে প্রিন্টএফ এন্ড, তারপর এটা লিখলাম, তারপর লিখলাম হ্যালো, তুমি জানো এটাতে কি প্রিন্ট হবে? এক্স এর ভ্যালু ধরে 5 দিলাম, এটা যখন আমি আউটপুট দিব তখন দেখবে নতুন একটা লাইন সৃষ্টি হইতেছে। আমি কোডে একটা কোনো জায়গায় ভুল করছি, পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন, তারপর আমি ধরো লিখলাম যে প্রিন্ট এফ হ্যালো, লিখলাম, তারপর আমি সেমিকোলন দিতেছি। এখন এই কোডটা যখন আমি রান করব, যেখানে আমাকে ইরর দিতেছে কেন, আচ্ছা আমি শর্ট ইন্ট লিখছিলাম, সরি। আমি যখন এটা রান করতেছি, পরে দেখা যাবে যে আমার এখানে সামহাও কোনো একটা ইরর দিতেছে। সো আমাদের পরবর্তী লাইনের জন্য আমরা এই এন ইউজ করি, ব্যাকস্ল্যাশ এন। এর জায়গায় যদি আমরা লিখি যেরকম ব্যাকস্ল্যাশ টি লিখি, এই যে ব্যাকস্ল্যাশ টি, এটা দিয়ে আমাদের বুঝাইতেছে যে তোমার ট্যাব, মানে আমি এখানে যখন ট্যাব প্রেস করতে যতটুকু জায়গা যাইতেছে, এই যে এইটুকু জায়গা তোমার বরাদ্দ করা হইতেছে তোমার জন্য। ওকে, এরকম ভাবে আমাদের অনেকগুলো অপশন আছে। দেন মেশিন ভাষার সুবিধা কোনটি? মেশিন ভাষা কি প্রোগ্রামটি সহজে লিখতে হয় না? মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা বহুত কঠিন। এটি সকল মেশিনের জন্য উপযুক্ত, এটাও কিন্তু ট্রু না। মেশিন বিভিন্ন ডিফারেন্স হলে তোমার মেশিন ভাষা ডিফারেন্ট হবে। প্রোগ্রাম সরাসরি এবং দ্রুত সঞ্চালিত, ইয়েস এটা ট্রু। তারপর প্রোগ্রামের ত্রুটি সহজে চিহ্নিত করা যায় না, তোমার অনেকগুলো কোড লেখা লাগে, ত্রুটি চিহ্নিত করা যথেষ্ট ডিফিকাল্ট, এটাও কারেক্ট অ্যান্সার না। পরে যে নিচের কোনটি সঠিক? ইন্টিজার নাম্বার 1 তুমি সেমিকোলন দিতে পারো না, সেমিকোলন দিলে এটা গ্রহণযোগ্য না। পরে দেখতেছে এখানে একটা স্পেস আছে, স্পেসও তুমি দিতে পারো না, স্পেস দিলে তোমার এটা তুমি ডাটা টাইপের মানে ভেরিয়েবল ডিক্লারেশন হবে না। শুরুতে নাম্বার দিতে পারো না, এটাও দিতে পারো না, তো এটা একটা ভুল। আরেকটা ভুল হইতেছে স্পেস দেয়, স্পেস দেওয়া যাবে না। এই যে এটা ঠিক আছে, এখানে তোমার আন্ডারস্কোর ইউজ করছে, এটা ওকে, এটা অ্যাকসেপ্টেবল। সি ভাষায় চলকগুলো লক্ষ্য করো, স্টুডেন্ট ডট নেম, স্টুডেন্ট তারপর আন্ডারস্কোর তারপর এখানে নেম দিছে, এটা অ্যাকসেপ্টেবল। স্টুডেন্ট নেম দেখো তুমি মাঝখানে একটা স্পেস দিছে, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। তারপর তোমার এখানে অ্যাট দ্য রেট অফ দিছে, আমাদের কিছু জিনিস ছিল, যে কিছু ওয়ার্ড বা কিছু ক্যারেক্টার ছিল যেগুলো তোমার সংরক্ষিত, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি না, এটাও কিন্তু এখানে একটা ভুল। সো আনসার হবে শুধু এ। ওকে, আনিস একটি পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয়ের জন্য নিম্নরূপে সি ভাষায় একটি প্রোগ্রাম লিখলো, ঠিক আছে। প্রিন্টএফ এ ব্যবহৃত ফাংশনটির জন্য কোন হেডার ফাইল প্রয়োজন? প্রিন্টএফ এর ভিতরে দেখো তোমার একটা হেডার, এখানে যে লিখছে যে SQRTN, এদের বুঝেছে স্কোয়ার রুট। স্কোয়ার রুট আমরা কই থেকে পাই? ম্যাথ থেকে, মানে ম্যাথের বিষয়। সো এই ম্যাথ যদি আমাদের ইউজ করতে হয় তাহলে আমাদের একটা
এই ম্যাথ যদি আমাদের ইউজ করতে হয় তাহলে আমাদের একটা ফাইল ইনক্লুড লাগবে, সেটা হচ্ছে আমাদের ইনক্লুড দিয়ে আমরা লিখবো math.h। তারপর এটার ভিতরে ধরো অনেকগুলো ফাইল আছে, ওইগুলো আমরা ইউজ করার অ্যাক্সেস পাবো। আর তুমি যদি ইনক্লুড না করো তোমাকে নিজের মতো ফাংশন বানিয়ে নিতে হবে। এখন আমি যদি লিখলাম ধরো ইন্টিজার a = 9, তারপর লিখলাম যে প্রিন্টএফ ফাংশন কই থেকে আসে? প্রিন্টএফ ফাংশন আসছে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট থেকে। ওকে, %d লিখলাম হচ্ছে %d, তারপর আমরা একটা ফাংশন কল করব। এখানে sqrt দিয়ে আমরা বুঝাইছে ফাংশন কল করা। sqrt এর ভিতরে ইনপুট দিব কত a, এবং ওইটা যে ভ্যালুটা রিটার্ন করবে ওইটা আমরা আউটপুট হিসেবে পাবো। সো আমি কোডটা রান করতেছি, gcc ওয়েট এই সেমিকোলনটা এই জায়গায় দিতে হবে। কোড এক্সিকিউট হয়েছে, arrow.txt দিলাম 0, স্কোয়ার রুট অফ %, যাই হোক কোনো একটা কারণে ভুল হয়েছিল, বাট কোড সাকসেসফুলি রান করছে। যেটা যে ফ্লোটে নিলাম এখন কাজ করতেছে। দেখো আমি 9 নিলাম, 9 এর স্কোয়ার রুট কত? 3। এই যে জিনিসটা বের করলাম, এটা করছি আমরা এই math.h ফাংশনের মাধ্যমে। সো এটা আনসার হবে math.h। সঠিক হেডার ফাইল সংযোজন করে পার্সেন্টেজ ব্যবহার করলে কোন ফলাফলটি পাওয়া যাবে? এই যে আমরা একটু আগে যে ভুলটা করছি, %d দিছি, দেওয়ার পর কিন্তু আসে নাই। কেন আসে নাই আমি বলি। স্কোয়ার রুট এমন একটা ফাংশন যেটা তোমার একটা ফ্লোট ভ্যালু রিটার্ন করে। কিরকম ভ্যালু? ফ্লোট ভ্যালু, FLOAT, ফ্লোট ভ্যালু রিটার্ন করতেছে। বাট আমি প্রিন্ট করতেছি ইন্টিজার, যার ফলে আমাকে 0 রিটার্ন করতেছিল। সো আমরা যদি এখানে %f ইউজ করি তাহলে আমরা আনসার পাবো। সে কত নিছে? 3। 3 এর স্কোয়ার রুট কত? 1.71 সামথিং। তাও আমরা জাস্ট তোমাকে চেক করে নিতেছি যে কত আসতেছে। 3 নিছে, 3 এর আউটপুট কত? রান করলাম, এবার 1.73 সামথিং কিছু একটা আসতেছে। সো এটা হবে আমাদের অ্যাকচুয়াল আনসার। কোনটি লজিক্যাল এন্ড অপারেটর? এই যে আমরা ইফ স্টেটমেন্ট যদি ইউজ করে থাকো, ইফের ভিতরে আমরা ইউজ করি ধরো ইন্টিজার a = 5, b = 7, b ও 5 ধরলাম আমি। এখন আমি লিখি ইফ a = b। এটা হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট। ধরো = 5 মানে a যদি 5 এর সমান হয় বা 6 এর সমান হয়, and b = 5 ধরলাম। এটা মানে কি? এই স্টেটমেন্টে আমরা আসলে কি বুঝাইতেছি? এটা দিয়ে বোঝানো হইতেছে যে তোমার এটাও ট্রু হতে হবে, এইটাও ট্রু হতে হবে, দেন এটা কাজ করবে। এন্ড এটার জন্য আমরা যে অপারেটর ইউজ করছিলাম, যে একটা এন্ড গেট ছিল আমাদের থার্ড চ্যাপ্টারে, এন্ড গেটের মতো আমাদের এখানে এন্ড ইউজ করা, বাট দুইটা এন্ড ইউজ করা লাগে। এটাকে আমাদের বলা হইতেছে লজিক্যাল অপারেটর। ওকে, সো এই লজিক্যাল অপারেটর, আর এটাকে বলা হইতেছে আমাদের সমান চিহ্ন, যেটা রিলেশনাল অপারেটর। দেন এটা হচ্ছে নট, আর এটা তোমার 11 একটা নাম্বার দেখতে পাইতেছো। সো এটা 11 নাকি অর অপারেটর, সম্ভবত অর অপারেটর। ওকে, আমি আনসার দিলাম। সি ভাষা এক্সপ্রেশন x = POW। এখন POW মানে কি? পাওয়ার অফ। এটার জন্য আমাকে হেডার ফাইল ইউজ করা লাগবে math.h। একটু আগে আমরা যেটা ইউজ করছি, পাওয়ার অফ 3 এর পাওয়ার 2 মানে 9 প্লাস 5 mod 2, 5 এর সাথে 5 কে mod 2 দিয়ে mod করলে আসবে 1, 10 প্লাস 3 13। x এর ভ্যালু কত আসবে? 13। আমরা সলভ করতে করতে পেয়ে গেলাম। চাইলে কোড রান করে দেখতে পারো। এরপর একটা কোয়েশ্চেন, মেইন ফোল্ডার আমাদের সি ল্যাঙ্গুয়েজ, অবশ্যই যেহেতু মেইন ফাংশন ইউজ করতেছে। মেইনের ভিতর আমরা পাইতেছি হইতেছে আমাদের ইন্টিজার a = 5, b = 4, a + b। এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট অপারেটর। এই a + b এটাকে আমরা কাইন্ড অফ এভাবে লিখতে পারি, a = a + b। এটাকে আমরা জাস্ট লিখছি a + b। ওকে,
প্রিন্টএফ %d স্কয়ার রুট অফ a গেল। উপরের কোডে কোন ধরনের অপারেটর ব্যবহৃত হয়েছে? এই যে আমি একটা ভ্যালু নিলাম, আমি যখন লিখতেছি, ধর আমি লিখলাম যে ইন্টিজার a is equals to 5, মানে ফার্স্টে আমাদের কি হলো, এনাম ইন্টিজার a যখন লিখছি আমার এনাম একটা বক্স তৈরি হলো মেমোরি স্পেসে, দেন ওটার ভিতরে আমি একটা 5 অ্যাড করলাম, মানে ভিতরে 5 ঢুকাইলাম। এটাকে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট করা বা অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি যদি লিখে ধরে ইন্টিজার b is equals to 7, এখন 7 বি নামে একটা বক্স তৈরি হয়েছে যার ভিতরে 7 আছে। আমি যদি লিখি a is equals to b, তার মানে এটা কিন্তু না যে a সমান b, নট। b এর যে ভ্যালুটা আছে, b এর ভিতরে ভ্যালু কত আছে 7, ওইটা এখন আমার এর ভিতরে চলে যাবে, মানে এর ভিতরে রাইট নাও আসছে আমাদের 7। তুমি যদি প্রিন্ট এ দাও দেখবা তোমার 7 আউটপুট আসতেছে। এটাকে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। পরে টার্নারি অপারেটর কোনটা? টার্নারি অপারেটর হচ্ছে আমাদের তিনটা জিনিস নিয়ে যখন কাজ করা লাগে, ধরো এফ এলস এর কোয়েশ্চেনিং এ, আমি লিখলাম যে কোয়েশ্চেন করলাম এ ইজ ইকুয়ালস টু বি, এটা কি ট্রু? যদি ট্রু হয় তাহলে প্রিন্ট এফ ইয়েস, তারপর আমি এখানে একটা সাইন দিলাম, দিয়ে বললাম প্রিন্ট এফ নো, আমি এরকম একটা দিলাম। এটাকে বলেছে টার্নারি অপারেটর। ফার্স্টে আমরা কন্ডিশন দিলাম, কন্ডিশন যদি ট্রু হয় এটা প্রিন্ট কর, মানে এই কাজটা করবা, আর যদি কন্ডিশন ফলস হয় এটা এই কাজটা তুমি করবা। এই যে মাঝখানে আমাদের স্পেস, মানে এই দুইটা সাইন দিয়ে আমরা ডিভাইড করতেছি, একটা প্রশ্নবোধক চিহ্ন আর একটা বিসর্গ চিহ্ন বলা হয় এটাকে। ওকে, এটাকে আমাদের বলা হয়েছে টার্নারি অপারেটর। দেন আসছে আমাদের বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর বলতে কি জানো, তোমার বিট নিয়ে কাজ করা লাগে, এটা আমাদের সিলেবাসে নাই, তো আমি তোমাকে একটু জাস্ট সাইডে দিতেছি বিট ওয়াইজ অপারেটর কি কাজ করতেছে। ধরো আমি একটা বিট লিখলাম যে 4 বিট নিলাম, এর মধ্যে এ সমান ধরে নিলাম সামথিং 001, তারপর বি সমান লিখলাম হচ্ছে 11211, এন্ড বি করি, মানে যদি আমি লিখলাম যে 1 আর 0 হয়েছে 0 লিখলাম, যে এ এন্ড বি করি, মানে বিটওয়াইজ অপারেটর করি, যখন দুইটাই যদি ট্রু হয় তখন ডাউট করবে, 1 দিয়ে বুঝেছে ট্রু, 0 দিয়ে ফলস। থার্ড চ্যাপ্টার কিছু বেসিক এখানে ইউজ করা হইতেছে। লাস্ট যেটা আমাদের রিলেশনাল অপারেটর। এই যে রিলেশনাল অপারেটর যেটা দুইটা সমান যেটা বোঝায়, এটা আমাদের রিলেশনাল অপারেটর, আর দুই কন্ডিশন চেক করতেছো। ওকে, উপরের কোডে কোন ধরনের হেডার ফাইল আবশ্যক? আমরা কোডটা আবার দেখি। এই যে এখানে কোডের মধ্যে মেইন ফাংশন আছে, তার মানে মাস্ট আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। stdio হবে, স্টুডিও আউটপুট হবে না, stdio ডট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হবে, মানে ইউটা থাকবে না। তারপর আমাদের এখানে দেখো তোমার একটা ফাংশন ইউজ করেছে, খেয়াল করবা কিন্তু sqrta স্কয়ার রুট অফ a, এটা কিন্তু তোমার ম্যাথের একটা জিনিস। সো আমাদের যেটা লাগবে এটা হচ্ছে আমাদের ম্যাথ ডট এইচ, বাট আমাদের কনিহ ডট এইচ এটা আপাতত লাগতেছে না, কারণ এটা কোনো কাজ আমরা দেখি নাই। সো এই দুটা দিয়ে হয়ে যাবে। তাও আমি জাস্ট তোমার একটু আইডিয়া দেওয়ার জন্য বলে দিই, ধরো কনিহ ডট এইচ যেটা, ওইটার কাজ হইতেছে যে কনিহ ডট এইচ এর হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, গেট ক্যারেক্টার, তারপর টেক্সট কালার, মানে এগুলা নিয়ে কাজ করা লাগে। সো মানে অনেকগুলো হেডার ফাইল আছে এর মধ্যে, জাস্ট একটা তোমার দেখালাম। এরপর আসি আমাদের নিচের কোনটি কিওয়ার্ড, নিচের কোনটি আমাদের কিওয়ার্ডের উদাহরণ? লং লং ইন্টিজার স্ক্যানএফ একটা ফাংশন, এটা কোনো কিওয়ার্ড না। তারপর শর্ট কজ তো মানে আমি কোনো সময় ইউজ করি নাই। ফর লাইনে ইউজ করি নাই কোনো কালে। এই যে হোয়াইল একটা লুপ, ফর একটা লুপের জন্য ইউজ করে। রিটার্ন কিন্তু তোমার একটা কিওয়ার্ড, গো টু একটা তোমার কিওয়ার্ড। যে মশা জানে চাইতেছে না কেন, এখানে তোমার রিটার্ন একটা কিওয়ার্ড, তুমি যখন একটা ফাংশন কল করতেছো ওটা তোমার একটা ভ্যালু রিটার্ন করতেছে। আমি তোমাকে একটা সুন্দর একটা উদাহরণ দিই। তাহলে লিখলাম void x নামে একটা ফাংশন, এটা আমাদের রিটার্ন, void তো হবে না, ইন্টিজার লিখলাম, ইন্টিজার ফাংশনের নাম দিলাম ধরো x, মানে আমি রিটার্ন করবো 3, মানে তুমি যতবারই ফাংশনটা কল করবা সে তোমার 3 ফেরত দিবে, এবং মেইন ফাংশনের ভিতরে আমাদের এটা কল করা লাগবে। সো এটা রিটার্ন, তারপর গোটোটা আজকাল ইউজ করে না, সিএর প্রিভিয়াস ভার্সন ইউজ করে তো। আর ব্রেক স্টেটমেন্ট যেটা, এই যে এখানে আমাদের একটা ব্রেক স্টেটমেন্ট আছে, ওইটা ধরো তুমি একটা লুপ ক্রিয়েট করলা, যে তুমি ধরো 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যাবে, আর তুমি মাঝখানে লেখা যদি কোন কারণে ভ্যালু 7 আসে, তুমি লুপ থেকে এক্সিট করবা।
ওইটাকে বলা হয়েছে আমাদের ব্রেক স্টেটমেন্ট। সো এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ডের উদাহরণ। সি প্রোগ্রামিং ভাষায় সুইচ কি? সুইচ একটা কিওয়ার্ড, মানে সংরক্ষিত ওয়ার্ড যেগুলো, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো কিওয়ার্ড সংরক্ষিত, কস কিন্তু সংরক্ষিত না, লাইন সংরক্ষিত না, তারপর এগুলো সংরক্ষিত না। নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? ব্রেক, ব্রেক দিয়ে কি বোঝায়? তুমি লুপতে এক্সিট করবা। ইফ মানে কি? তুমি একটা শর্ত দিতেছো। এলস হইতেছে কি? যে প্রথম শর্তটা না মানে, তাহলে তুমি একদম লাস্টে যেটা হবে এটা হচ্ছে এলস। তিনোটাই কিন্তু সংরক্ষিত শব্দের মধ্যে পড়ে। সো লাস্টেরটা হবে ফাংশন। সংরক্ষিত শব্দের একটা চার্ট আমার প্রিভিয়াস বই আমি দেখছিলাম, এই বইয়ে আছে কিনা আমার এক্সাক্ট খেয়াল নেই। তুমি সংরক্ষিত শব্দের একটা চার্ট পাবা, না পেলে আমাকে নক দিলে আমি তোমাকে দিয়ে দিব। তো 32টার মতো শব্দ আছে। সি ভাষায় ফাংশন কোনটি? ইন্টিজার ফাংশন না, এটা একটা ডাটা টাইপ। ইন্টিজার, ফ্লোট, ডাবল। স্টেডি আউট, এসটিডি আইও ডট এইচ, মানে ডট এইচ দিয়ে বুঝেছে একটা হেডার ফাইল, এটাও তোমার কোনো ফাংশন না। প্রিন্ট এফ কি? একটা ফাংশন, ওকে। আর ফর আমরা ইউজ করি লুপের জন্য, লুপ যখন ইউজ করি তখন। এটা কোনো ফাংশন না, এটা কোনো ভ্যালু রিটার্ন করে না। তারপর পার্সেন্ট সি কোন ধরনের উপাত্ত নিয়ে কাজ করে? ক্যারেক্টার। অনেকবার বলছে। একটি স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজ কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করে? স্ট্রিং সিএমপি, এটা হচ্ছে কম্পেয়ার বোঝায়। ক্যাট মানে এটা তোমার কর্তন করা বোঝায়, যে তুমি ধরো একটা বড় স্ট্রিং আছে, এর থেকে তুমি একটা পার্ট নিয়ে নিতেছো। ধরো আমি 10টা লিখলাম, যে আমি লিখলাম হইতেছে যে ক্যারেক্টার এক্স 10 হ্যালো লিখলাম। এখন আমি যদি এখান থেকে তোমার কাটতে চাই, তাহলে তোমার যেটা ইউজ করা লাগবে তাকে বলা হয়েছে ক্যাট, ওকে। সো এটা গেল। লাস্টে আমাদের যেটা থাকবে হচ্ছে স্ট্রিং এল এন, এটা কিন্তু অনেক আটকায় যাবা। লেন্থ কিন্তু এল ই এন জি টি এইচ, লেন্থ হবে, এল এন হবে না, এটা খেয়াল রাখবা, মাস্ট, অনেকে ভুল করতে পারে না। প্রোগ্রামে প্রিন্টএফ এর জায়গায় কি লিখছে? প্রিন্টএফ লিখলে কি হবে? এটাকে বলা হয়েছে আমাদের সিনট্যাক্স এরর। সিনট্যাক্স মানে কি? সিনট্যাক্স মানে ধরো তোমার একটা বানান, ধরো প্যাসিফিক ওশিয়ান একটা বানান তুমি প্রশান্ত মহাসাগর, এটা প্যাসিফিক ওশিয়ান। তোর মনে হচ্ছে ভাই আমার এটা ভালো লাগছে না, আমি এভাবে লিখবো প্যাসিফিক ওশিয়ান। তোমাকে ইংলিশে মার্কস দিবে? কেউ দিবে না। এমনই যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেমন তোমার আছে, বাংলায় আছে মুমূর্ষু, ময়ূরস্যুকার, মৈদিরুকার, ময়ূরস্যুকার। এই ল্যাঙ্গুয়েজেও তোমার যেই জিনিসটা আছে, প্রিন্টএফের জায়গায় তুমি প্রিন্টএফ লেখো, তাহলে তোমার যে এররটা সিনট্যাক্স এরর। লজিক্যাল এরর কোনটা? যদি প্রোগ্রামে ভুল করে থাকো কোনো, ধরো তুমি লুপ শুরু করছো একের থেকে শুরু করে 10 পর্যন্ত যাবে, আর তুমি শর্ত দিছো যতক্ষণ 0 থেকে বড় হবে ততক্ষণ লুপ কাজ করবে, এটা তো ভাই সারা জীবন কাজ করবে। এটা লজিক্যাল এরর, ডাটা এরর, আউটপুট এরর, এগুলো আছে। সি ভাষার স্টেটমেন্ট কোনটা? প্রিন্ট এফ, এটা তুমি অনেকবার ইউজ করছো। গেট ক্যারেক্টার, এটা দিয়ে আমরা মূলত একটা ক্যারেক্টার ভ্যালু ইনপুট হিসেবে নেই। ধরো এই যে এখানে আমি যদি লিখি যে ক্যারেক্টার এক্স, তারপর লিখলাম গেট সি, গেট সিএইচ লিখা এক্স লিখলাম, যে এক্সের ভিতরে আমরা ক্যারেক্টার ভ্যালু ইনপুট নিতেছি, এটাকে বলা গেছে আমাদের সি ভাষার স্টেটমেন্ট। তারপর দেখে ইনপুট, ইনপুট বা এটা বলবো না, এটা পাইথন থেকে আসছে। ইভেন আরো অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করে। পাইথনে আমরা যখন ধরো কোনো কিছু ইনপুট নেই, ধরো আমি লিখলাম যে এক্স ইজ ইকুয়ালস টু ইনপুট, শেষ, তখন আমরা একটা ভ্যালু ইনপুট নিতে পারতেছি। যখন আমি এটা লিখতেছি তখন আমরা ভ্যালু ইনপুট নিতে, এটা রান করার পর তোমার টার্মিনাল অপশন দিবে, তখন তুমি ভ্যালু ইনপুট দিবা। এটা পাইথন থেকে আসছে, এটা ভুল আনসার। একই ধরনের ডাটা সংরক্ষণের কোনটি? অ্যারে, মানে একই ধরনের। আমরা যেমন একটু আগে অ্যারে দেখাইছিলাম, তোমার স্ট্রিং দেখাইছিলাম, এটা একটা ক্যারেক্টার অ্যারে, মানে হেলোর মধ্যে এইচ ই এল এল সবগুলো একটা ক্যারেক্টার। ফাংশন কোনটা? যেটা তুমি একটা কল করলে তোমার একটা ভ্যালু রিটার্ন করে এবং কিছু কাজ সম্পাদন করে, এটা হচ্ছে ফাংশন। পয়েন্টার কোনটা? পয়েন্টার দিয়ে বুঝাইতেছি তোমার, ধর আমি যে একটা ডাটা ডাটা টাইপ ডিক্লেয়ার করছি, যারা আমি যে ইন্টিজার এক্স ইজ ইকুয়ালস টু 5 লিখছি এখানে, ক্যারেক্টার এক্স, তার মানে মেমোরি স্পেসের জায়গায় তৈরি হচ্ছে। মেমোরি স্পেসের যে অ্যাকচুয়াল অ্যাড্রেস ওইটা নির্দেশ করে, যেটা এটা হচ্ছে পয়েন্টার। স্ট্রাকচার কোনটা? এটা হচ্ছে তোমার বিল্ট ইন ডাটা টাইপ, মানে অনেকগুলো ডাটা টাইপ তুমি যদি একসাথে নিয়ে কাজ করতে চাও, এটা যেটা ইউজ করে, এটা হচ্ছে স্ট্রাকচার। এগুলো সিলেবাসে নাই। কোন প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম রূপান্তরিত করে? ওকে,
এটা মাস্ট বি কম্পাইলার হবে, তো একটু আগে পড়ে আসছে সোর্স প্রোগ্রাম টু অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে। এটা আনসার কম্পাইলার, বাট তুমি যদি মাল্টিপল আনসার খোঁজো এটা অ্যাসেম্বলার অনেক ক্ষেত্রে হইতে পারে, ইন্টারপ্রেটারও হইতে পারে, কারণ তোমার অবজেক্ট প্রোগ্রাম রূপান্তর করে, বাট একটা আনসার চাইলে এটা অবশ্যই প্রোগ্রামার কম্পাইলার হবে। তারপর একটা লুপ দিছে ফর i is equals to 1, i is less than 9, i is equals to i plus 2। এর ভিতরে আচ্ছা আরেকটা কথা বলে নেই। সো আমি কি লিখলাম যে ফর i is equals integer i is equals to 1, i is less than 9, i is equals to i plus 2। এখন আমরা জানি এটা কি করতাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোডটা লিখতাম না, তাহলে এখানে লিখছে কত প্রিন্ট এফ, আমি আবার এইটাতে ফেরত যেতেছি, প্রিন্ট এফ দিয়ে লিখছে %di লিখলো, ওকে। বাট আমরা যদি এই যদি লুপের ভিতরে একটা স্টেটমেন্ট থাকে, তাহলে আমরা যদি এটা সরায় দেই তাও তোমার এক্সাক্ট কাজ করবে, মানে তোমার একটা স্টেটমেন্ট একটা সেমিকোলন থাকলে শুধু এটা কাজ করবে। এটা ফর লুপের ভিতরে আছে আমাদের নেই। সো এখানে আমাদের দিছে যে ফর i is equals to 1, i is less than 9, i is equals to i plus 2। স্টেটমেন্ট আউটপুট কি, আউটপুট আমরা বোঝার চেষ্টা করি, মুখস্থ না করে জাস্ট আমরা বোঝার চেষ্টা করি। ফার্স্টে আমরা যখন ইন্টিজার i is equals to 1 লিখছি, কি হইছে, i নামে একটা ভেরিয়েবল তৈরি হইছে যার ভিতরে ভ্যালু আছে কত 1। এখন আমরা চেক করি i কি 9 থেকে ছোট, ইয়েস ছোট, তার মানে নিচের যে কিছু আছে সব এক্সিকিউট হবে। কি এক্সিকিউট হবে, যে % d প্রিন্ট হবে, মানে কত 1 প্রিন্ট হবে। এবার আমরা এখানে i is equals to i plus 2, মানে এর সাথে 2 যোগ করে ডাইরেক্ট ভিতরে আমরা রাখতেছি, এর সাথে 2 যোগ করা কত 3, 3 কি 9 থেকে ছোট, ইয়েস ছোট, তার মানে নিচের যেই লেখাটা এক্সিকিউট হবে 3। এভাবে যাও তুমি, আবার 2 বাড়াও 5 কাজ করতেছে, এবার যাও সামনে 7। এরপর যখন আমরা i is equals to i plus 2 করতেছি 9 হয়ে গেছে। 9 কি 9 থেকে ছোট না, যখন আমরা i এর ভিতরে এই মুহূর্তে 9 আছে, ওকে, 9 কি 9 থেকে ছোট না, তার মানে লুপটা এক্সিট করবে, লুপটা আর এক্সিট হবে না। সো এটা হবে আমাদের আউটপুট 1359, মাঝখানে কোনো স্পেস থাকবে না, 1359 গেল। একটি প্রোগ্রামে অনেকগুলো শর্তের জন্য কি ব্যবহৃত হয়, এফ, এলসিফ এবং লাস্টে আমরা একটা এলস ইউজ করি। তোমার সুইচও অনেক ক্ষেত্রে ইউজ করা যায়, বাট সুইচের ক্ষেত্রে তোমার আসলে শর্ত না, যখন তোমার ধরো একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের যে ভ্যালুটার জন্য তোমার কাজ করতেছো ওইটা নিয়ে আমরা কাজ করি। ইফ এলস একটা সুইচ কেস, দুইটা অনেকটা কাছাকাছি, সুইচের পর তোমার কেস লিখা লাগে, সিএসি, যদি কেস লিখতো তাহলে মেবি এটা একটা কারেক্ট আনসার হইতো, ওকে। ফর কি একটা লুপ, ডু হোয়াইল একটা লুপ, হোয়াইল একটা লুপ, এগুলা কোনো সময় সঠিক আনসার না। এবার আসি আমরা 18 নম্বর কোয়েশ্চেনে। এখানে আমাদের একটা কোয়েশ্চেন দিতেছে যে ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট, মানে একটা হেডার ফাইল দিবে, নিচে দিতেছি এক্স এর ভ্যালু 770000 গেল, ওকে। ইন্টিজার এক্স ইজ ইকুয়ালস টু 275। প্রিন্টএফ %d হ্যালো ওয়ার্ল্ড, ভাই এটা কি লেখছে আমি স্টিল বুঝি নাই, কারণ এই যে %d হ্যালো ওয়ার্ল্ড সামথিং কিছু একটা লেখছে, এটা আমি বুঝি নাই। সো এটা একটু সমস্যা হইতেছে। সো আমি কোশ্চেনটা পড়তেছি, উদ্দীপকে সি প্রোগ্রামে ইন্টিজার মেইন কি, মেইন একটা ফাংশন। মেইন কোন টাইপের ফাংশন, এটা হচ্ছে আমাদের একটাই ফাংশন থাকবে সি ল্যাঙ্গুয়েজে, যখন বানাইছে এটা নিয়ম করা একটা মেইন ফাংশন থাকবে, এবং এটার ভিতরে যা কিছু লিখে আছে সব কিছু এক্সিকিউট হবে, ইচ এন্ড এভরিথিং উইল বি এক্সিকিউটেড, ওকে। এন্ড এটা একটা ফাংশন। ফাংশন লেখার প্রসেসটা আমি তোমার আবার একটু মনে করাই দিতেছি। এই যে ফাংশন লেখার জন্য তোমার ফার্স্টে তোমার টাইপ ডিক্লেয়ার করা লাগবে, এটা তোমার কোন টাইপের, দেন তোমার ফাংশনের নাম দেওয়া লাগবে। এরপর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেকেট, তারপর সেকেন্ড ব্রেকেট, সেকেন্ড ভিতরে যা আছে ওইটা এক্সিকিউট হবে, আর ফার্স্ট ব্রেকেট থেকে আমরা চাইলে কোনো ইনপুট দিতে পারবো এটাকে, ওকে। সো এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। উদ্দীপকে সি প্রোগ্রামটির জন্য আউটপুট কি হবে, বা এটা একটা ইরর দিবে, যে ইরোরই হোক এটা একটা ইরর, কম্পাইলেশন ইরর, মানে এটা ইরর আছে সহজ বাংলায় বলি। সো এটা আমাদের কারেক্ট আনসার, কোনো আউটপুট আসবে না। এরপর আমাদের কোয়েশ্চেন হচ্ছে 60-61, for i is equals to 5, i is less than 10, i is equals to i plus plus, ওকে। এবং এটার ভিতরে আমাদের কোয়েশ্চেন দিছে স্ক্যানএফ দিয়ে আমরা একটা ভ্যালু ইনপুট নিতেছি, এক্স এর ভিতর সেটা স্টোর করতেছি, লাস্টে আমরা প্রিন্ট করতেছি কি RUMC। চক্রটি কতবার আবর্তিত হবে, এখানে যখন ভ্যালু কত, প্রথমে ভ্যালু 5,
5 10-এর থেকে ছোট, ইয়েস। 5 কি 10-এর থেকে ছোট, ইয়েস। তার মানে এটা এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পর এটা ভ্যালুয়েবল i ইকুয়ালস টু i প্লাস প্লাস 6 হবে, আবার এক্সিকিউট হবে। 5 তুমি হাতে গুনো, 5 6 7 8 9, 5টা গেল। যখন এর ভ্যালু 10 হবে তখন এটা এক্সিকিউট হয়ে যাবে, মানে এটা বের হয়ে যাবে। সো চক্রটি কতবার আবর্তিত হবে? 5 বার। এখানে 0 কেন লিখছি আমি জানি না, 5 এর কথা। ফলাফলে RUMC কতবার ছাপা হবে? RUMC যেটা লিখছে এটা কিন্তু তোমার লুপের ভিতরে না, খেয়াল করে দেখছো লুপটা কিন্তু এখানে শেষ হইতেছে। তার মানে এই লেখাটা কিন্তু একবারই তোমার প্রিন্ট হবে। ওকে, ফর i ইকুয়ালস টু 1 i লেস ইকুয়ালস টু 5, এখানে তো লেস ইকুয়ালস টু আছে, লেস দেন না, এন্ড i প্লাস প্লাস ইফ i ইকুয়ালস টু কি, মানে একটা রিলেশনাল অপারেটর, এর ভ্যালু যদি 3 হয় তার মানে তুমি কন্টিনিউ করো। কন্টিনিউ ব্রেক এই দুটো স্টেটমেন্টের আমি একটু ডিফারেন্স বলে দিই। যে কন্টিনিউ কি, কন্টিনিউ হইতেছে তুমি তোমার যে লুপটা আছে, লুপের নিচের কোনো স্টেটমেন্ট কাজ করবে না। আর ব্রেক কি, ধরো ব্রেক, এই দুটার ডিফারেন্স আমি বলি। ব্রেক মানে কি, ব্রেক দিয়ে বুঝাইছে লুপ এক্সিট করবে। সো আমি যদি এখন বলি, ধরো এই লুপটাতেই ধরো আমি লিখলাম যে if i ইকুয়ালস টু 3 কন্টিনিউ, আমি লিখলাম। এটার মানে কি, এটা যদি আমি লিখে এর মানে কি দাঁড়াইতেছে, এটার মানেই দাঁড়াইতেছে যদি 3 হয়, ভ্যালু যদি 3 হয় তুমি কন্টিনিউ করো, মানে নিচের যে লেখাটা আছে ওটা নিয়ে কাজ করবে না। সো তোমার আউটপুটে কি হবে, 3টা গায়েব হয়ে যাবে, 1 5 7। বাট আমি যদি ব্রেক দেই সাথে সাথে লুপটা এক্সিট করবে, 5 আর 7 কখনো প্রিন্ট হবে না। ওকে, সো এটা হচ্ছে আমাদের কন্টিনিউ। প্রিন্টএফ এইচএসসি এক্সাম, উদ্দীপকে প্রোগ্রামটা এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত করবে? ফার্স্টে ভ্যালু কত, 1, তারপর 1 থেকে 2 3 4 5, মানে 5 বার লুপটা কাজ করবে। বাট লুপের ভিতরে যখন তোমার 3 আছে, এখানে লেখছে 3 মানে কি কন্টিনিউ করবে। যখনই 3 হবে নিচের লেখাটা আর এক্সিকিউট হবে না। তার মানে তোমার 5 বার হওয়ার কথা, বাট হবে কত, 4 বার। এখানে যদি তোমার ব্রেক লিখতো তাহলে কিন্তু ভাই 2 বার এক্সিকিউট হইতো। আর যদি কন্টিনিউ ব্রেক কিচ্ছু না লিখতো তাহলে এটা 5 বার এক্সিকিউট হইতো। এই কোডগুলা তুমি চেষ্টা করো, তুমি কোড যত প্র্যাকটিস করো তত তুমি বেটার আনসার করতে পারবা। এন্ড এগুলো মুখস্থ করে আসলে পারা যায় না, তুমি কোড দেখে তোমার বুঝা লাগবে এটা আউটপুট কি হইতেছে। ওকে, এবার আসি আমরা আমাদের লাস্টে দুইটা কোশ্চেন্স আছে, যে ইনক্লুড স্টার্টিং পাওয়ার পর একটা দিল। ইন্টিজার সি এর ভ্যালু 1 থেকে শুরু করা যাইতেছে আমাদের for c is equals to 1, c is less equals to 9, c is equals to c plus 3, মানে 1 4 7 10, মানে 3 বার লুপটা চলবে। 1 4 মানে 1 এর থেকে 3 যোগ করলে কত, 4, পরে আবার 7, দেন লাস্টে আসছে কত, 10। এই যে লুপটা চলতেছে, এবং এই লুপের ভিতরে কি প্রিন্টএফ %c, মানে কি কি প্রিন্ট হবে, 1 4 7 প্রিন্ট হবে, 10 কিন্তু প্রিন্ট হবে না, কারণ 10 যখন হবে লুপ এক্সিট করবে। উদ্দীপকটা আউটপুট কি, 1 4 7। এখানে খেয়াল করো তোমার এক এক করে কিন্তু বাড়তেছে না, এক এক করে বাড়লে কিন্তু যে এটা আউটপুট হইতো। ইভেন তোমার 7-এর পরে কিন্তু 9 আসতেছে না, 7-এর সাথে 3 যোগ করলে কিন্তু 10, তার মানে 9টা কিন্তু এখানে আনসার হবে না। তারপর 1 3 6 9, এটাও তো ভুল হবে না। ওকে, উদ্দীপকের যে সকল অপারেটর ব্যবহৃত হয়েছে, এইখানে যে অপারেটরটা ইউজ করা হয়েছে এটা কি কি বলে, আমরা একটু আগে পড়ছিলাম। তুমি এটা ভ্যালু অ্যাসাইন করতেছো। c ইকুয়ালস টু c প্লাস 3 মানে কি, c এর সাথে 3 যোগ করে এটা আবার c এর ভিতরে রাখা। c এর ভিতরে কত আছে, 1 আছে, 1 এর সাথে 3 যোগ করে 4, ওইটা আবার আমি c এর ভিতরে রাখতেছি। এটাকে আমরা বলছিলাম অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ হচ্ছে। রিলেশনাল অপারেটর কি আছে? আচ্ছা, আমি একটু খুঁজে দেখি রিলেশনাল অপারেটর কি এর মাঝখানে আছে নাকি না। এই যে দেখো এখানে রিলেশনাল অপারেটর আছে, মানে শর্ত প্রয়োগ দিতেছে। সি এর যে ভ্যালুটা, এটা কি 9 থেকে ছোট, একটা কন্ডিশন দিতেছে, এটা যে 9 থেকে ছোট হয় তখন এক্সিট করবে, মানে লুপটা কাজ করবে। সো এটা কি 9 থেকে ছোট? ইয়েস, ছোট অথবা ছোট না, দুইটা যে কোনো একটা হতে পারে। এই জিনিসটাকে আমরা বলছি রিলেশনাল অপারেটর। সমান সমান, এই যে এরকম রিলেশনাল অপারেটর যদি বলি, এরকম অনেকগুলো রিলেশনাল অপারেটর আছে, আমি তোমাকে কয়েকটা লিখে দিতেছি।
এই যে ধরো ইজিক্যালস টু, তারপর নট ইজিক্যালস টু, তারপর গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইজিক্যালস টু, লেস ইকুয়ালস টু, এরকম অনেকগুলো অপারেটর আছে। এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা সমান চিহ্ন এটাই। এরপর আসছে বিট ওয়াইজ অপারেটর। বিট নিয়ে কি আমাদের এখানে কাজ হয়েছে? না, হয় নাই। বিট নিয়ে যদি কাজ হইতো তাহলে আমরা বিট ওয়াইজ অপারেটর পাইতাম। বিট ওয়াইজ অপারেটর মানে কি? একটা সিঙ্গেল অ্যান্ড অথবা একটা সিঙ্গেল অর, মানে এইগুলা। সো এটাই হবে আমাদের কারেক্ট আনসার। সো আমি আশা করি তোমাদের যা যা কোয়েশ্চেন্স আছে আমি সবগুলা কোয়েশ্চেনের সলভই তোমাদের দিতে পারছি আমার পক্ষে যতটুকু অ্যাটলিস্ট সম্ভব হয়েছে। এখানে ফ্লোচার্ট কত প্রকার এটা আনসার আমি জানা নাই, আমি তোমার জানা বলবো। এরপর ও চিহ্ন দ্বারা সি প্রোগ্রামিং এ কি বোঝানো হয়, ও দিয়ে আমরা মূলত হেক্সাডেসিমাল নিয়ে কিছু কাজ টাজ করছিলাম, বাট এখানে সংযোগ মানে কি বুঝাইতেছে আমি আইডিয়া নেই, মেবি কোয়েশ্চেনে কোনো ভুলও থাকতে পারে। So এইটুক গেল আমাদের কাজ। আর এটাই হচ্ছে আমাদের সলভ টলভ করছিলাম, আমি তোমাকে আবার সলভটা দিতে পারি যদি কোনো নোট করতে চাও। এখানে তোমার সলভটা আছে, এটা যে তুমি সলভ করে নিতে পারো। ফার্স্ট সি, পাইথন, এসকিউএল, এসকিউএল ওরকম করছিলাম জন্য। এটা হচ্ছে আমাদের দুটো সংখ্যা যোগ করার জন্য একটা অ্যাসেম্বলি কোড। তো এইটুক ছিল আপাতত। এখানে আমি তোমাদের সবগুলো কোয়েশ্চেন সলভ করছি যতটুকু সম্ভব। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবা বা জানানোর চেষ্টা করবা, ট্রাই টু, যদি কোনো কিছু না বুঝে থাকে। ওকে।